আমার তখনও জ্ঞান আছে, তবে ক্রমশ মৃত্যুর মুখে তলিয়ে যাচ্ছি তা আমি বুঝতে পারছি। আমার দেহটাকে তুলে নিয়ে গিয়ে সেই আম গাছের নিচে কবর দেওয়া হলো, যেখান থেকে আমি বিভাকে ভালোবেসেছিলাম। না, নমস্কার, আমি সায়ন্তন। তোমরা শুনছো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে তোমরা শুনবে লেখিকা সাধনা কুণ্ডুর কলম থেকে একটি ভয়ের গল্প, ঘোষাল বাড়ির তালদিঘি। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধারে রয়েছি আমি সায়ন্তন। শুনতে থাকো আজকের বিশেষ গল্প, সাধনা কুণ্ডুর লেখা ঘোষাল বাড়ির তালদিঘি। এই জানিস, এই গ্রামে দর্শনীয় ঘোষাল বাড়ির তালদিঘির কথা না বললেই নয়। শুনেছি সেই দিঘির জল নাকি কোনো দিন শুকায় না। তাই নাকি? আমি অবাক বিস্মিত হয়ে তাকালাম আমার প্রিয় বন্ধু সুদর্শনের দিকে। সে মাঝে মধ্যেই বলতো বটে গ্রামে নাকি তাদের বিশাল জমিদারি রয়েছে, কিন্তু কখনো আসবো তা কল্পনাও করিনি। জন্মের পর থেকে আজ 23 বছরের এই আমির কখনো গ্রামে আসা হয়নি। বাবা মা শহুরে মানুষ, আমিও তাই ছোট থেকেই সেই যান্ত্রিক জীবনের সাথে অভ্যস্ত। তাই গ্রামের এই পরিবেশ এতখানি স্নিগ্ধ, কোমল, শান্ত হতে পারে জানা ছিল না। শহরের দূষিত বাতাসে শ্বাস নিতে নিতে দম আটকে আসার জোগাড় হয়েছিল, কিন্তু গ্রামের এই মুক্ত বাতাসে শ্বাস নিয়ে যেন মনে হচ্ছে নবজন্ম হলো। প্রকৃতির এই শান্ত শীতল রূপ, বাতাসের এমন গন্ধ, এও যে থাকতে পারে বা হতে পারে তাও জানা ছিল না। বাবা মায়ের অগাধ টাকা পয়সা থাকার জন্য কম জায়গা তো ঘুরতে যায়নি। বছরেই একটা করে ট্রিপ হয়, কখনো বিদেশ যাত্রা তো কখনো দেশেরই কোনো নামি দামি জায়গা। অবশ্য সেখানেও লোকের কোলাহল, যান্ত্রিক জীবনযাত্রা, ভালো করে শ্বাস নেওয়ার জায়গাটুকু থাকে না। কি রে নুবারুন, কি ভাবছিস? আমি সুদর্শনের কথায় হেসে বললাম, ভাবছি তো অনেক কিছুই। আমার কথায় সুদর্শন উদ্দাম হেসে উঠল, বলল, তুই আর তোর এই কবি সত্তা, কখন যে হারিয়ে যাস কোন খেয়ালে। আমি হাসতে হাসতে গেয়ে উঠলাম রবি ঠাকুরের 2 কলি। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কতক্ষণ এই তালদিঘির সামনে দাঁড়িয়ে থাকবি? চ কিছু খেয়ে আসি ভাই। এই দিঘির সামনে দাঁড়িয়ে থাকলে পেট ভরবে না। পেট ভরার জন্য আমাদের ওই রবি কাকাকেই প্রয়োজন। আমি হেসে উঠলাম, বললাম, তাও ঠিক, চল খেয়ে আসি। সকাল 9টা বাজে। কয়েকটা হাই তুলে সুদর্শনের পিছু পিছু হাঁটা দিলাম। অবশ্য এই তালদিঘি ছেড়ে ওঠার এতটুকু ইচ্ছে হচ্ছিল না। বারবার মনে হচ্ছিল কেউ যেন আমায় ডেকে বলছে, যেও না, আমায় ছেড়ে যেও না। আমি পিছু ফিরে তাকালাম, দেখলাম দিঘিটাকে। আচ্ছা, সব কি আমার মনের কল্পনা? আমার হাবভাব দেখে সুদর্শন আমার হাত ধরে টান দিল, মস্করা করে বলল, এমন ভাব করছিস যেন দীর্ঘদিন পর প্রেমিকার সাথে একবারে অভিসারে এসছিস, আর আমি তার মাঝখানে ভিলেন হয়ে গিয়ে তোকে তোর প্রেমিকার থেকে দূরে করে দিচ্ছি। আমি ওর মস্করায় হেসে উঠলাম, বললাম, মন্দ নয় কথাটা, অভিসারই বটে। আমার কথা শুনে সুদর্শনও হেসে ফেলল। চললাম গ্রামের রাস্তা ধরে রবি কাকার ধাবায়। ওখানেই আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। গ্রামের সহজ সরল মানুষের জীবনযাত্রা কঠিন হলেও এখানে প্রতিটা মানুষের মুখে লেগে রয়েছে অবিরাম হাসি। প্রতিদিনের কাজকর্ম সেরে দিন শেষে তাদের হাতে সময় থাকে পরিবারের সাথে সময় কাটানোর। বাড়ি ফেরার পথে তারা ছেলে মেয়েদের জন্য কিনে নিয়ে আসে মুখরোচক খাবার, স্ত্রীর জন্য কখনো কখনো কিনে নিয়ে আসে বনফুলের মালা, আদরে সোহাগে খোপায় গুঁজে দেয় সেই মালা। গ্রামের পাশ দিয়ে নাম না জানা ছোট একটা নদী চলে গেছে আপন গতিতে। কয়েকটা ছোটোখাটো নৌকো নিয়ে জেলেরা মাছ ধরছে সেই নদীতে। জনা কয়েক কচি কাঁচাও ছিপ ফেলেছে তাতে। কয়েকজন কচি কাঁচা আবার বিশাল বড় বড় গাছে চড়ে সেই নদীর জলে ঝাঁপ দিচ্ছে। গ্রামের মেয়ে বউরা নাওয়া ধোয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। চাষিরা মাঠে বসে সকালেই বাড়ির গিন্নির রেঁধে দেওয়া ভাত, পেঁয়াজ, লঙ্কা মেখে পরম তৃপ্তিতে গল্প করতে করতে খেতে ব্যস্ত। তাদের কাছে এই খাবারগুলো যেন অমৃতের সমান। যদিও এখানের বেশিরভাগ কুঁড়ে ঘর ইট পাথর মাটি দিয়ে তৈরি, তার মাঝেও বেশ কয়েকটা দালান মাথা তুলে দাঁড়িয়ে আছে সগৌরবে। সুদর্শনদের জমিদার বাড়িতে ঠাঁই হয়েছে আমাদের। বাড়িটার অবস্থা খুব একটা ভালো নয়, কখন মাথার উপর ছাদ ভেঙে পড়বে তার কোনো ঠিক নেই।
তাছাড়া এত বড় একটা বাড়ি, ধুলোবালি জমে আছে। অবশ্য এখানে আসার আগে আঙ্কেল মানে সুদর্শনের বাবা লোক লাগিয়ে পরিষ্কার করিয়েছিল, তবুও কতই আর পরিষ্কার করা যায়। কারেন্ট ঠিকঠাক নেই, বাড়ির বাগানটাও মারা গেছে। তবে দেখে বোঝা যায় এককালে এই বাগানটার কেউ একজন খুব যত্ন করত। এত বড় বাড়ি এখানে অযত্নে অসহায় হয়ে পড়ে আছে, হয়তো অপেক্ষা করছে সেই দিনটার জন্য যেদিন এই মাটির সাথে সে একেবারে মিশে যাবে। আমার বড় মায়া হচ্ছে বাড়িটার জন্য। হোক না ইট পাথরের তৈরি, তবু এই বাড়ির একটা প্রাণ আছে, কত শত ইতিহাস বলে যায় এই বাড়ি। সুদর্শনদের উচিত ছিল বাড়িটার যত্ন নেওয়া। তবে এখানে এসে মনে হচ্ছে যেন আমি এই বছরের ইউরোপ ভ্রমণটা ক্যান্সেল করে ভুল কিছু করিনি। বাবা মা অন্যান্য পরিবার পরিজনদের সাথে না গিয়ে সুদর্শনের সাথে এখানে এসে ভুল কিছু করিনি। বছর শেষে এই হঠাৎ করে হয়ে যাওয়া ঘোরার প্ল্যানটা আমরা মন্দ করিনি। কিছু নতুন অভিজ্ঞতায় মন প্রাণ আনন্দে মেতে উঠেছে। আমাদের ইউনিভার্সিটি শেষ এবছরই। সেই কলেজ থেকে এখনও পর্যন্ত দুজনে একসাথেই আছি। আমাদের সাবজেক্ট জিওগ্রাফি। ভবিষ্যতে দুজনের রিসার্চ করার ইচ্ছে। তবে আমার ভূতত্ত্ববিদ হওয়ার ইচ্ছে আছে, কিন্তু সুদর্শনের চাই একটা স্থায়ী জীবন। তাই ইউনিভার্সিটি শেষ হওয়ার আগে এমন একটা অ্যাডভেঞ্চার করার লোভ সামলে উঠতে পারিনি। ছোট থেকেই বাবা মায়ের ছত্রছায়ায় থাকতে থাকতে নিজেকে কেমন যেন হারিয়ে ফেলেছিলাম। তাই বাড়ি থেকে এত দূরে বাবা মায়ের ছত্রছায়া থেকে বেরিয়ে এখানে এসে নিজেকে খুঁজে পাওয়ার একটা ছোট্ট চেষ্টা করা। সুদর্শন অবশ্য আমার চলার পথে সাথী হয়েছে। ওই তো এই বুদ্ধিটা দিয়েছিল। আচ্ছা মতো পেট ভর্তি কচুরি খেয়ে আমরা রবি কাকাকে টাকা দিয়ে বেরিয়ে এলাম। সামনে বিরাট একটা কদম গাছের নিচে বছর 7-8-এর কয়েকজন কিশোর কিশোরী গুলি ডান্ডা খেলতে ব্যস্ত। সুদর্শনকে দেখিয়ে বললাম, ওই দেখ বাচ্চাগুলো গুলি ডান্ডা খেলছে, চ আমরাও গিয়ে খেলি। ব্যাপারটা আমার কাছে নতুন। খেলাটার নাম শুনেছি, আমাদের মতো শহুরে লোকের কাছে এইসব খেলা চিড়িয়াখানার বিলুপ্তপ্রায় জিনিসের মতো। তাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই খেলাগুলোর বিভিন্ন ছবি হামেশাই দেখা যায়। অনেকে স্ট্যাটাস দিয়ে নস্টালজিক হয়ে যায়। এই পাগল হলি নাকি? চ বাড়ি চ। এই শোন, তুই যদি না যাস তাহলে আমি একাই চলে যাবো। সুদর্শন আমার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে বাড়ির পথ ধরে। অবশ্য আমার ওখানে বসে গুলি ডান্ডা খেলার খুব ইচ্ছে ছিল, কিন্তু কী আর করা যাবে। গ্রামের পথঘাট সেরকমভাবে কিছুই চিনি না। জমিদার বাড়িতে ফিরেই দেখলাম নিতাই কাকা আঙিনায় দাঁড়িয়ে রয়েছে। আমাদের দেখেই এগিয়ে এসে বলল, আপনারা আসতে এত দেরি করলেন কেন বাবু? আমি কখন থেকে অপেক্ষা করছি। আরে আর বলো না নিতাইদা, আমার এই বন্ধুটা না পুরো পাগল। পথে শিশুদের দেখে এই মহারাজেরও ইচ্ছে হয়েছিল এই গুল্লি ডান্ডা খেলবে, ভাবো। নিতাই কাকা কথাটা শুনে আমার দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। আমি সুদর্শনের দিকে কটমট করে তাকালাম। নিতাই কাকার সামনে এভাবে প্রেস্টিজটা পাংচার না করলেই চলছিল না। হাসতে হাসতে নিতাই কাকা বলল, আমি আপনাদের চানের জলটা এনে দিচ্ছি, আপনারা চানটা সেরে নিন। স্নানের কথায় আমি বলে বসলাম, কেন, বাড়ির পাশেই তো এত বড় একটা দিঘি রয়েছে, আমরা তো ওখানেই স্নান করতে পারি। আমার কথাটা শুনতেই নিতাই কাকার মুখটা কেমন যেন একটু চুপসে গেল। ভীতু গলায় বলে উঠল, এমন কথা আর বলবেন না বাবু, ওখানে যে চান করা মানা। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কেন? ওখানে জল তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে সমস্যা কোথায়? নিতাই কাকা সুদর্শনের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে উঠল, পরবাবু নিষিদ্ধ করে গিয়েছিলেন তো। আমি সুদর্শনের দিকে তাকাতেই সে বলল, দাদু আমাদের এই তালদিঘিতে স্নান করতে বারণ করেছে। আমি আবার প্রশ্ন করলাম, কিন্তু কেন? নিতাই কাকা ভীতু গলায় বলে উঠল, এমন কথা আর মুখে উচ্চারণ করবেন না বাবু। এই তালদিঘিতে কেউ স্নান করতে পারে না। এই তালদিঘি যে শুধু তার, তিনি এই তালদিঘিতে কারো উপস্থিতি পছন্দ করেন না। কেউ এই তালদিঘিতে নামলে তার মৃত্যু যে নিশ্চিত। ওয়েট ওয়েট ওয়েট, নিতাই কাকা, এই তিনিটা আবার কে? নিতাই কাকা আমার দিকে ভীতু চোখে তাকিয়ে বললেন, তিনি গো তিনি, তার নাম করতে নেই। নিতাই কাকা দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করল। আমি ভ্যাবাচাকা খেয়ে সুদর্শনের দিকে তাকালাম, প্রশ্ন করলাম, এই ব্যাপারটা কি সেটা তুই একটু বলবি প্লিজ? সুদর্শন থমথমে মুখে বলল, তা তো জানি না, তবে দাদুর মুখে শোনা। তার পিতামহ শ্রী আনন্দমোহন ঘোষাল তার স্ত্রীর আবদারে এই দিঘি তৈরি করেছিলেন। তখন আমাদের জমিদার বাড়ির বউমেয়েরা ওই দিঘিতে স্নান করত। আনন্দমোহন ঘোষাল এই তালদিঘিকে এতটাই গভীর করেছিলেন
যে এর তল পাওয়া খুব মুশকিল ছিল। কোনো বছর খরা হলেও এই দিঘির জল কখনোই শুকোতো না। যেই বছর খরা হতো সেই বছরগুলোতে গ্রামের লোক এই দিঘি থেকেই জল নিয়ে যেত। একসময় তাই এই দিঘিতে স্নান করা নিষিদ্ধ ঘোষণা করা হয়। বিশাল বড় বড় দুটো তাল গাছের নিচে এর অবস্থান ছিল বলেই এর নাম ছিল তাল দিঘি। অবশ্য এখন ঘোষালবাড়ির জমিদারি উঠেছে, ঘোষালবাড়ির সদস্যরা দিকাদিক হয়ে গেছে, কিন্তু সেই তাল দিঘিটা এখনও রয়ে গেছে। ওটা এখন এই গ্রামের দর্শনীয় স্থান হয়েই রয়ে গেছে। আমার দাদুর পরবর্তী প্রজন্ম মানে আমার বাবা কাকারা পড়াশোনা করে শহরে চাকরি পেয়ে চলে এসেছে। দাদু যতদিন বেঁচে ছিলেন ততদিন এই জমিদারি আগলে পড়েছিলেন, কিন্তু দাদু মারা যেতেই সব উঠেছে। বর্গা চাষিরা আমাদের জমিগুলোতে চাষাবাদ করে, বছরে বাবা কাকারা এসে তাদের ভাগের ধান বুঝে নিয়ে চলে যায়। আমি অবাক হলাম, বললাম, তোর এই কথাগুলোর সাথে আমি নিতাই কাকার কথার কোনো মিল পেলাম না। তো তোর দাদু তো এখন মারা গেছে, তাহলে স্নান করতে অসুবিধে কোথায়? তাছাড়া তাল দিঘিটা তো একদমই অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে, এরই বা কারণ কি? আমি কি করে জানব? আমার জানার কোনো প্রশ্নই নেই। আমি জন্মের পর হাতে গোনা কয়েকবার এখানে এসেছি, তাও কয়েক ঘন্টার জন্য। এখানে এলে বাবা আমার হাতটা ছাড়তো না, বিশেষ করে এই দিঘির কাছে যেতে দিত না। এবারে জোর না করলে এখানে আসতেও দিত না। তবে আসার আগে বারবার বলে দিয়েছিল ওই তাল দিঘির কাছাকাছি না যেতে। তাহলে গেলি কেন? আমি ওখানে গেছি কে জানতে পারছে? আমি কি বাড়িতে থোড়াই বলবো? সুদর্শনের কথায় আমি হেসে উঠলাম, বললাম, একটা নিয়ম যখন ভেঙেছিস তখন আর একটা নিয়ম ভাঙতে ক্ষতি কি? চ প্লিজ প্লিজ, আজকে আমরা ওই দিঘিতেই স্নান করব। না, এটা করিস না। বাবা আমাকে বহুবার বারণ করেছিল ওই দিঘির কাছে না যেতে, তাও আমি তোকে নিয়ে গেছি। কিন্তু ওই পরিত্যক্ত দিঘির জলে নেবে, তারপর আবার নোংরা জল, ওই জলে নেবে স্নান করবো? হ্যাঁ, এইসব পারবো না ভাই। আমি ভুরু নাচিয়ে বললাম, কে ভয় পাচ্ছিস নাকি? কথাটা বোধহয় সুদর্শনের মেল ইগোতে আঘাত করলো। বলল, এই একদম না। তাহলে চল। সুদর্শন আর মানা করলো না। তাল দিঘির তটে গিয়ে দুজনেই দুটো গামছা পরে সিঁড়ি বেয়ে তাল দিঘির জলে নেমে পড়লাম। তাল দিঘির জল হাতের তালুতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম সেই জলের দিকে। তারপর সুদর্শনের দিকে তাকিয়ে বললাম, একটা কথা মানতেই হবে, এই তাল দিঘিতে স্পেশাল কিছু রয়েছে, নাহলে এত বছর পরে কোনো রকম যত্ন ছাড়া এই তাল দিঘির জল এতটা স্বচ্ছ থাকে কি করে? সুদর্শন আনমনে বলে উঠল, তা বটে। আমি ওকে ঘাবড়ে যেতে দেখে মনে মনে হাসলাম। ছেলেটা ভয় পাচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কোনো মতে স্নান সেরে আগে ভাগে উঠে গেল কিনারাতে। জামা কাপড় পরে সিঁড়িতে দাঁড়িয়ে হাঁক দিল আমায়, এই তাড়াতাড়ি উঠে, এখানে নতুন জল। তুই বেশিক্ষণ জলে থাকলে শরীর খারাপ করবে, তারপর আন্টি আমায় বকবে। উঠে। আমি হেসে উঠে দিঘির জলে গা ভাসিয়ে দিয়ে বললাম, বকুকে, এই শীতল স্নিগ্ধ জলে আমি আরও কিছুক্ষণ থাকছি ভাই। আরে শরীর খারাপ করবে তো। করুকে। এই জন্যেই বলে গোয়াল গোবিন্দ গরুদের কখনো ছেড়ে দিতে নেই। এই নবারুণ, উঠে আয় না ভাই। তুই এই ঠান্ডা, এই দিঘির ঠান্ডা জলে কি করে আছিস আমি বুঝতে পারছি না। এই তুই মানুষ, আরে উঠে আয় না। না না না, আমি মানুষ নই, আমি বন মানুষ। এই দেখ নবারুণ, তুই বন মানুষ কিন্তু আমি মানুষ। তোকে এভাবে জলে থাকতে দেখলে আমার ঠান্ডা লাগছে। এই উঠে আয় ভাই, প্লিজ প্লিজ উঠে আয়। আমি উঠবো না। কি করবি? মুখের কথাটা শেষ হলো না, সুদর্শন হুট করে এসে আমার উপর পড়ে গেল। আমি ভীষণ রকম চমকে উঠলাম। সুদর্শন জলে খাবি খেতে খেতে কোনো মতে উঠে দাঁড়িয়ে চিৎকার করলো, কে কে ওখানে? কে আমায় ধাক্কা দিল? আমি সুদর্শনের হাত ধরে ওকে থামিয়ে জিজ্ঞেস করলাম, কে তোকে ধাক্কা দেবে? কেউ তো নেই। তুই হুট করে জলে ঝাঁপ দিলি কেন, তার উপর আমার উপরে? আরে আমি তোর ওপর ঝাঁপ দেবো কেন? পেছন থেকে কেউ আমাকে ধাক্কা দিল। ওর গলায় রাগের সাথে আমি ভয়ও লক্ষ্য করলাম। সুদর্শনের মাথায় চাঁটি মেরে বললাম, বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? আমরা দুজন ছাড়া কেউ আছে এখানে? সুদর্শন মাথা চুলকে বলল, ভাবে হয়তো কোনো কারণে পা পিছলে পড়ে গেছি। এবার চল প্লিজ ভাই, ঠান্ডা লাগছে ভীষণ। আচ্ছা, আমার জামা কাপড় সব ভিজে গেল। এ ভাই চ না ভাই। আমি এবার রাজি হলাম। জল থেকে উঠে জামা কাপড় পরে দিঘির স্বচ্ছ জলের দিকে একবার তাকিয়ে ফিরে এলাম জমিদার বাড়িতে। বাড়িটাতে বেশ অনেকগুলো ঘর। এরই মধ্যে একটা ঘরে আমরা দুই বন্ধুতে রয়েছি। বিশাল বড় ডাইনিং রুম লাগোয়া রান্নাঘর। এত বড় বাড়ি ছেড়ে সুদর্শনরা শহরে কি করে দু কামরার ফ্ল্যাটে রয়েছে বুঝতে পারছি না। আমি হলে কখনোই বাড়ি ছেড়ে যেতাম না। আমি যাই গিয়ে ভিজে জামা কাপড়টা পাল্টিনি। এই বলে সিঁড়ি বেয়ে ঘরে গেল সুদর্শন। নিতাই কাকা ফিরে এসে স্নানের জল সেরকমভাবে পড়ে থাকতে দেখে ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনারা এখনো চান করেননি বাবু? আমি হেসে বললাম, করেছি তো। তাহলে আমার রেখে যাওয়া চানের জল? আমরা তাল দিঘিতে চান করেছি।
কি? আমার কথা শুনে ভীষণ ভয়ার্ত গলায় চিৎকার করে উঠল নিতাই কাকা। ভীষণ রেগে গিয়ে বলল, আমি বারণ করেছিলাম, এখন আমি ছোটবাবুকে কি জবাব দেব? কোনো বিপদ হলে ছোটবাবু আমাকে আস্ত রাখবেন না। আমি আপনাদের বারণ করেছিলাম। সবসময় কৌতূহল ভালো নয় বাবু। আপনারা জানেন না আপনারা কি করেছেন। তালদিঘিতে যে অবস্থান করছে তিনি নিশ্চিত ভীষণ রেগে গেছেন। রাম 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 রাম, দয়া করো প্রভু, দয়া করো। আরে নিতাই কাকা, চিন্তা করছো কেন? কিছু তো হয়নি। আমি আরও কিছু বলতে যাব, তখনই ওপরের ঘর থেকে সুদর্শনের চিৎকার শোনা গেল। আমি ভীষণ চমকে উঠলাম। আবারও সুদর্শনের গলার আওয়াজ পাওয়া গেল। নিতাই কাকা এবং আমি দুজনেই দৌড়ে ওপরের ঘরে গেলাম। দরজা ভেজানো ছিল। দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখি ফ্লোরের ওপর বসে সুদর্শন একা চিৎকার করছে। আমি গিয়ে সুদর্শনের কাঁধে হাত রাখতেই ও ভীষণ চমকে উঠল। জোরালো চিৎকার করে ছিটকে সরে গিয়ে বলল, দূরে সরে যাও। কি 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 হয়েছে? মানে কি বলছিস? আরে সুদর্শন, আমি নবারুণ। এত ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে? সুদর্শন মাথা তুলে তাকালো। আমাকে চোখের সামনে দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। তারপর আশেপাশে কাউকে খুঁজতে আরম্ভ করলো। আমি সুদর্শনের বাহুতে হাত রেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কাকে খুঁজছিস বল? থতমত খেয়ে সুদর্শন বলল, না, কাউকে না, কাউকে না। তুই হঠাৎ এত জোরে চিৎকার করে উঠলি কেন? সুদর্শন উঠে দাঁড়ালো, মাথা নাড়িয়ে বলল, ও পিছলে পড়ে গেছিলাম আর কি। তুই ইদানিংকালে একটু বেশি পিছলে পড়ছিস না? সুদর্শন কথা না বলে ঘর ছেড়ে বেরিয়ে এলো। বড়ই অন্যমনস্ক লাগছে ওকে। আমি সুদর্শনের পিছু পিছু যেতে যাব, তখনই চোখ গেল ঘরের দেওয়ালে লাগানো বিশাল বড় আয়নাটার দিকে। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে মনে হলো যেন দুটো চোখ অনবরত তাকিয়ে আছে আমাদের দিকে। হঠাৎ একটা কালো ছায়া সরে গেল আয়নায় ফুটে ওঠা প্রতিবিম্ব থেকে। আমি তৎক্ষণাৎ পেছনে ফিরলাম, কিন্তু কোনো ছায়ামূর্তি দেখা গেল না। তারপর আবার আয়নায় তাকাতেই নিজের প্রতিবিম্ব দেখে চমকে উঠলাম। আমার প্রতিবিম্বটাই যেন আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে রয়েছে। হঠাৎ সুদর্শন আমাকে ডাকলো। আমি অন্যমনস্ক হয়ে সাড়া দিয়ে আবার আয়নার প্রতিবিম্বের দিকে তাকালাম। সব কিছু স্বাভাবিক। আমার মনের ভুল ভেবে আমি ঘর ছেড়ে বেরিয়ে এলাম। দুপুরে নিতাই কাকার বাড়িতেই ভাতের ব্যবস্থা হয়েছে। নিতাই কাকার বউ বড়ই অমায়িক। নিতাই কাকার একটাই মেয়ে, আমার থেকে 6-7 বছরের ছোট হবে। নাম সুলোচনা, বেশ চনমনে। পরের বছর উচ্চ মাধ্যমিক দেবে। গ্রামে কোনো স্কুল না থাকায় পাশের গ্রামে স্কুলে পড়তে যায়। বাড়িতে নিজে কয়েকজন কচিকাচাও পড়ায়। বেশ দিদিমণি সুলভ ভাবভঙ্গি। নিতাই কাকার বউ অর্থাৎ কাকিমা আসন পেতে ঘরের মেঝেতেই একটা বিশাল বড় কাঁসার থালায় ভাত দিলেন। 5 রকমের ভাজাভুজি, সবজি, ডাল, বড় মাছের মাথা দিয়ে মধ্যাহ্ন ভোজনটা মন্দ হলো না। বাড়িতে ফাইবারের প্লেটে খেতে খেতে আমাদের যে সংস্কৃতি তা একদম ভুলতে বসেছি। 2 বন্ধুতে খাওয়া দাওয়া করে পাত ছেড়ে উঠতেই নিতাই কাকা সুলোচনাকে বললেন, ওদের হাত ধোয়ার জায়গাটা একটু দেখিয়ে দে তোমা। সুলোচনা আমাদের দিকে তাকিয়ে হেসে বলল, আসো। আমরা সুলোচনার পিছু পিছু গেলাম। একটা ঘটি নিয়ে সুলোচনা আমার হাতে জল ঢালতে ঢালতে জিজ্ঞেস করলো, তোমরা সত্যি ওই ভুতুরে জমিদার বাড়িতে আছো? তুমি আধুনিক যুগের মেয়ে হয়ে ভূতে বিশ্বাস করো নাকি? তুমি কি ভগবানে বিশ্বাস করো? আমি মাথা নাড়িয়ে বললাম, বিপদে পড়লে আমরা প্রতিটা মানুষই সবসময় তো তারই শরণাপন্ন হই। তাই বিশ্বাস করি কিনা বলতে পারবো না, তবে এটা জানি বিপদের সময় তাকে মনে প্রাণে ডাকলে তিনি সাহায্য করুক বা না করুক, মনের জোর অবশ্যই পাওয়া যায়। এর নাম যদি বিশ্বাস হয় তাহলে অবশ্যই বিশ্বাস করি। তাহলে ভগবানে বিশ্বাস করলে ভূতে কেন নয়? এই দুনিয়ায় ভালোর স্থান থাকলে মন্দরও স্থান থাকে। ভালো মন্দ তো একই মুদ্রার 2 পৃষ্ঠা। আমি রুমালে মুখ মুছতে মুছতে জিজ্ঞেস করলাম, সব ভূত যে মন্দ সেটাই বা তুমি বুঝলে কিভাবে? মন্দ না হলে সে ভূত হবে কেন? ভূতের অস্তিত্ব আছে কিনা তা জানি না, তাই তাকে না জেনে তার সম্পর্কে ভালো মন্দ বিচার করি কি করে বলো দেখিনি। সুলোচনা হেসে ফেলল। বুঝলাম সে তর্কে জড়াতে চায় না। ভূত আছে কি নেই এই তর্ক করতে বসলে শেষ হবে না। এটাও বুঝলাম বয়সের তুলনায় মেয়েটা অনেক বেশি ম্যাচিওর। শীতের দিনে দুপুর বিকেল গড়িয়ে সন্ধে নামতে বেশি সময় লাগলো না। সারা দুপুর বিকেল গ্রামের এদিক ওদিক ঘোরাঘুরি করে ঘরে ফিরলাম।
সূর্য ডোবার ঠিক আগের মুহূর্তে একটা লাল আভা সারা আকাশ জুড়ে ছড়িয়ে দেয়। আজকেও তার ব্যতিক্রম হলো না। সেই লাল আভাকে সঙ্গী করে ঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম। এত বড় জমিদার বাড়ি অন্ধকারে ঢেকে গেছে। জমিদার বাড়ির দরজার ঠিক সামনে হঠাৎ কেউ লণ্ঠন নিজের মুখের সামনে তুলে ধরে দাঁড়ালো। চোখ দুটো হঠাৎ হঠাৎ জ্বলে উঠছে লোকটার। ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, বাবু, আপনারা এসে গেছেন? কে আপনি? সত্যি বলতে হঠাৎ করে আমরা দুই বন্ধু এমন ফ্যাঁস ফ্যাঁসে গলার স্বর শুনে ভীষণ ভয় পেয়ে গেছি। দরজার সামনেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছি। লোকটা কয়েক কদম এগিয়ে এসে কয়েকবার কেশে উঠে বলল, আমি গো বাবু, আমি নিতাই। আমি বুকে হাত দিয়ে বললাম, ওহ, নিতাই কাকা, সেই বলো। হ্যাঁ গো বাবু, আপনারা ঘরে আসুন। আমি লণ্ঠনটা জ্বালিয়ে দিয়েছি, কারেন্ট নেই। আমি আবার বাড়ি ফিরবো গো, রাতের বেলা আর আসা হবে না। খাবারখানা রেখে গেলাম গো বাবু। আবার কারেন্ট নেই। এই দুদিনের মধ্যে এতবার কারেন্ট গেছে যে আমাদের এখন বিশেষ অসুবিধে হয় না। আর 5টা জিনিসের মতো এটাও স্বাভাবিক ঘটনা হয়ে গেছে আমাদের কাছে। কেন নিতাই কাকা, তুমি তো আগে 2 দিন এখানেই থেকেছো। সুদর্শনের কথায় নিতাই কাকা আমাদের দিকে কেমন ভীত দৃষ্টিতে তাকালেন। বললেন, আপনারা শহরে মানুষ, আমি কিছু বললে আপনারা বিশ্বাস করবেন না বাবু, কিন্তু আমি এখানে আজকে কিছুতেই থাকবো না। ওহ, নিতাই কাকা, কি হয়েছে সেটা তো বলবে। নিতাই কাকা গম্ভীর গলায় বলে উঠল, আমি যে এ বাড়িতে তার উপস্থিতি অনুভব করতে পারছি গো বাবু। সে যে আবার জেগে উঠেছে। কে কে জেগে উঠেছে? সে গো, সে। দূর, সে ভনিতা না করে স্পষ্ট করে বলো না। খানিকটা রাগত স্বরে কথাগুলো বললাম। নিতাই কাকা কিছু বলল না। সুদর্শনের দিকে তাকিয়ে দেখলাম সে নিতাই কাকার কথাগুলো শুনে কিছুটা ঘাবড়ে গেছে। নিতাই কাকাকে চুপ করে থাকতে দেখে আমি আরও কিছুটা রেগে বললাম, দেখো নিতাই কাকা, তুমি এখানে থাকতে চাও না সেটা স্পষ্ট কথায় বলতে পারো। এত ভনিতা করার প্রয়োজন নেই, আর আমাদের এভাবে ভয় দেখানোর প্রয়োজন নেই। আমরা ভূতে বিশ্বাস না করলেও রাতের বেলা একা থাকবো, তারপর এই কারেন্টটাও নেই। তুমি তাই এসব বলো না। এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে কথা হচ্ছিল। এবার ঘরে ঢুকলাম। সুদর্শন নিতাই কাকাকে বলল, তুমি লণ্ঠনটা ওখানে রাখো নিতাই কাকা। নিতাই কাকা তাই করলেন। তারপর বললেন, এবার আমি আসি গো। সুদর্শন পুনরায় প্রশ্ন করল, তুমি কি সত্যিই আমাদের সাথে আজ থাকবে না? না গো বাবু, আমার একটা পরিবার আছে। তবে ছোট মুখে একটা বড় কথা বলি, আপনারা কাল সকালেই যত দ্রুত সম্ভব বাড়ি ফিরে যান। আজকের রাতটাও এখানে না থাকলেই ভালো করতেন, কিন্তু আপনারা তো আমার কোনো কথাই শুনতে চান না। তবে অকালে মরে গিয়ে আমার পরিবারটাকে পথে বসাতে চাই না। ওই দেখো, লোকটা আবার ভূত প্রেতের গল্প শুরু করলো। সুদর্শন বিরক্ত হয়ে বলতেই নিতাই কাকার দীর্ঘশ্বাসের শব্দ পাওয়া গেল। হতাশ হয়ে বলল, ঠিক আছে বাবু, আপনারা যখন আমার কথা শুনবেনই না, তখন আমি জোর করতে পারি না। তবে একখানা কথা বলে রাখি বাবু, আজকের রাতটা একটু সাবধানে থাকবেন। দরজা জানলা ভালোভাবে দিয়ে দিন। ভুলেও আজকে রাতে কারো জন্য দরজা খুলবেন না। আমি যে তার উপস্থিতি টের পেয়েছি। অবশ্য দরজা জানলা দিয়ে কতটুকু তাকে আটকানো যাবে তা তো জানি না। যাই হোক, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। আমি আসছি। নিতাই কাকা চলে গেল। লণ্ঠনের মৃদু আলোয় আমরা বসে রইলাম দুটো প্রাণী। এই বড় বাড়ি, আলো নেই, মানুষ নেই, ভূত না থাকলেও ভয় লাগাটা স্বাভাবিক। কিরে, কি ভাবছিস? গম্ভীর হয়ে সুদর্শনকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলাম। সুদর্শন জবাবে বলল, নিতাই কাকা কি কথাগুলো সত্যি বলছে? সুদর্শনের কথায় যার পর নাই অবাক হলাম। তারপর ওর কাঁধে আলতো করে চাপড় মেরে বললাম, তুই এসব বিশ্বাস করিস নাকি? আরে নিতাই কাকা গ্রামের মানুষ, এসব বিশ্বাস করেন না। সেখানে তুই? এখানে শহরের মানুষ গ্রামের মানুষ ডিবেট হচ্ছে না। আমি শুধু এখানে আনইজি ফিল করছি। এসব তোর মনের ভুল ভাই। না রে, তখন ঘরে। সুদর্শন কথাটা বলতে গিয়েও চুপ করে গেল। আমি ওর কথাটা সম্পূর্ণ শোনার অপেক্ষায় বসে রইলাম। অবশ্য সেই কথাটার সম্পূর্ণ হলো না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা, আমারই মনের ভুল হবে হয়তো। আচ্ছা, ঘরে গিয়ে মুভি দেখা যাক। না হলে এখানে তো করার কিছুই নেই। সুদর্শনের কথায় আমিও সম্মতি জানালাম। বেশ জব্বর দেখে একটা ভূতের মুভি লাগিয়ে কয়েকটা কুরকুরে চিপসের প্যাকেট বের করে লেপ মুড়ি দিয়ে বিছানায় বসে পড়লাম।
এই আবহাওয়ায় ভূতের সিনেমা দেখাটা মন্দ হবে না। ওসব সিনেমাটা সম্পূর্ণ দেখতে পারিনি, সারাদিন একটুও বিশ্রাম না নেওয়ার দরুন কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। কি, আমি কোথায়? এটা কোন জায়গা? আমি আগে এখানে কখনো আসিনি। তাছাড়া আমি তো আশেপাশে ভালোভাবে দেখে ভীষণ রকম চমকে উঠলাম। এটা তো সুদর্শনের জমিদার বাড়িটা, কিন্তু এখানে এত মানুষের সমাগম কেন? জমিদার বাড়িটাকে দেখে মনে হচ্ছে যেন নতুন করে সেজে উঠেছে। আমি যেরকম দেখেছিলাম সেই জীর্ণ শীর্ণ, সেরকমটা মোটেও নয়। আমি এখানে কি করছি জানি না, তবে একটা অমোঘ আকর্ষণে এগিয়ে গেলাম তালদিঘির দিকে। অবশ্য তালদিঘিটা এখন অনেকটা আলাদা। বেশ কয়েক জোড়া রাজহাঁস তালদিঘিতে চড়ছে, বেশ কয়েকটা আম গাছ সগৌরবে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। আমি কিন্তু সেই আম গাছগুলোকে মোটেও দেখিনি, হয়তো কেটে ফেলা হয়েছে। তবে তাল গাছগুলো এখন খানিকটা ছোট। প্রথম দিন থেকেই এই তালদিঘিটা আমাকে বড্ড আকর্ষিত করে। তালদিঘির সামনে এসে দাঁড়াতেই লক্ষ্য করলাম তালদিঘির তটে পা মেলে বসে রয়েছে শাড়ি পরিহিতা এক বালিকা। বালিকা বললাম কারণ রমণী তাকে কোনো দিক থেকেই মনে হয়নি। ছোটোখাটো চেহারা, গায়ের রং টুকটুকে ফর্সা, এক কোমর কেশবৃন্দ পিঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বালিকার পাশেই একটা গামলায় মাছেদের খাবার। ক্ষণে ক্ষণেই সেই খাবার তালদিঘির জলে ছুঁড়ে দিচ্ছে। হঠাৎ করেই তালদিঘির চারপাশে কাঠের বেড়া ডিঙে নিয়ে একজন প্রবেশ করল। পরনে ধুতি পাঞ্জাবি, পা টিপে টিপে সে সোজা আম গাছে উঠে পড়ল। বেশ কয়েকটা টকটকে পাকা আম পেড়ে নিয়ে গাছ থেকে নামতে গিয়ে ধপাস করে পড়ে গেল। আমবাগানের দিক থেকে এমন শব্দ পেয়ে সেই বালিকা রীতিমতো চমকে গেছে। মেয়েটার সাহস আছে মানতে হবে, নইলে অন্য কোনো মেয়ে হলে পালিয়ে যেত ভয়। মেয়েটা গিয়ে দেখল একজন যুবক আম গাছের নিচে পড়ে ব্যথায় কাতরাচ্ছে। ধারালো পাথরে আঘাত লেগে হাঁটু অনেকটা কেটে গিয়ে রক্ত পড়ছে। বালিকাকে দেখে যুবক কোনো মতে উঠে নিচে পড়ে থাকা আমগুলো কুড়িয়ে নিয়ে দৌড় দিতেই যাবে, তখন বালিকা দৌড়ে গিয়ে যুবকের সামনে দাঁড়ালো। কোমরে হাত দিয়ে বিজ্ঞের মতো জিজ্ঞেস করলো, সাহস তো কম নয়, আমাদের আমবাগান থেকে আম চুরি করা হচ্ছে? যুবকটি আমগুলো শক্ত করে ধরে আশেপাশে তাকালো। আমি মোটেও চুরি করিনি। বাবারে বাবা, কি মিথ্যুক রে বাবা! আমার চোখের সামনে আমার আম গাছ থেকে আম চুরি করে পালাচ্ছে আর বলছে আম চুরি করিনি। এটা তোমার গাছ কি করে? আম গাছ কি তোমাকে বলেছে যে আমি তোমার, নাকি আম গাছে তোমার নাম লেখা আছে? যুবকের কথায় বালিকা মুখে হাত রাখল, তারপর ধমকে উঠল, চুপ! তুমি জানো না চুরি করা মহাপাপ, আর তুমি অন্যায় করে তর্ক করছো? চলো বাবা মশাইয়ের কাছে, বাবা মশাই তোমাকে উচিত শাস্তি দেবে। যুবকটি আশেপাশে তাকালো, হেসে বলল, নিশ্চয়ই যাব, তবে আগে প্রমাণ করো এটা তোমার গাছ। বালিকা ভীষণ ক্ষুব্ধ হয়ে একটা পাথর নিয়ে আম গাছের দিকে এগিয়ে গেল। সেই ধারালো পাথর দিয়ে আম গাছে খোদাই করলো নিজের নামখানা। বলল, দেখো এবার তো প্রমাণ হয়েছে এটা আমার গাছ। যুবকটি আম গাছের দিকে তাকালো, অস্ফুট স্বরে উচ্চারণ করল, বিভাবরী? তোমার নাম বুঝি বিভাবরী? বালিকা মাথা নাড়ালো। যুবক হেসে একটা আম বালিকার দিকে ছুঁড়ে দিয়ে বলল, ঠিক আছে, তোমার গাছ যখন এই আম নিয়ে তুমি সন্তুষ্ট হও, আমি চললুম, আবার দেখা হবে। যুবক যে পথে এসেছিল সে পথেই ছুটল। বিভাবরী যুবককে ধরতে পারল না, রাগে ফুঁসে উঠল। মনে মনে প্রতিজ্ঞা করল যুবককে সে ছাড়বে না, বাবা মশাইয়ের কাছে বকুনি ঠিক খাওয়াবে। অবশ্য বিভাকে বেশি অপেক্ষা করতে হলো না। পরের দিন যুবক আবার আম চুরি করতে এলো। বিভাবরী আমবাগানে লুকিয়েছিল। আজ যুবককে কিছুতেই সে ছাড়বে না। যুবক আম গাছে উঠতেই বিভা গাছের আড়াল থেকে বেরিয়ে এলো, বলল, এবার কোথায় যাবে? আমি এক্ষুনি বাবা মশাইকে ডাকছি, তুমি এবার বুঝবে মজা। কাল তো খুব আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছিলে না? বিভার কথায় যুবক খানিকটা চমকে উঠল বটে, তবে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে গাছ থেকে এক ঝাঁপ দিয়ে নেমে এসে বিভার সামনে এসে দাঁড়ালো। বিভা দেখল আজকেও যুবকের পরনে একই পোশাক, কোমরে একটা বাঁশের তৈরি বাঁশি। কাল বিভা এটা লক্ষ্য করেনি। যুবক বলল, সবসময় এত বাবা মশাই করো কেন বলো তো? আরে দুটো আমই তো খেয়েছি নাকি? তুমি কি এই এক গাছ আম খেতে পারবে বলো? না খেতে পারি, কিন্তু তুমি খাবে কেন?
বারে, তুমি খেতে পারবে না আর আমি খেলেই দোষ? হ্যাঁ দোষ। এটা আমার গাছ, এই গাছ থেকে শুধু আমি আম খাবো। এই গাছেতে এখন আমার নামও লেখা রয়েছে। ও এই ব্যাপার, দাঁড়াও আমিও আমার নাম লিখে দিচ্ছি তাহলে। যুবকটি গাছের কাছে গিয়ে বিভার পাশে নিজের নামখানা লিখে দিল। বিভা দেখল যুবকের নাম কৃষ্ণ। বিভা ভুরু কুঁচকে যুবকের দিকে তাকালো। যুবক একগাল হেসে বলল, হয়েছে এবার, এখন থেকে এই গাছে আমার নামও লেখা আছে। এখন থেকে এই গাছ আমারও। না, এটা তোমার নয়, এটা শুধু আমার। আমি এক্ষুনি বাবা মশাই দাদাকে ডাকবো, ওরা এসে তোমায় খুব বকবে। বিভা দৌড়ে চলে যাচ্ছিল, কৃষ্ণ ওর সামনে গিয়ে দাঁড়ালো, বলল, আচ্ছা তুমি বলো আমাকে কি করতে হবে। তুমি যা বলবে আমি তাই করব, তবে তোমার বাবা মাকে ডেকো না দয়া করে। সত্যি করবে? বিভা দাঁড়িয়ে পড়ল। যুবক মাথা নাড়ালো। বিভা যুবকের কোমরে গুঁজে রাখা বাঁশিটা দেখিয়ে বলল, ওটা বাজাতে পারবে? কৃষ্ণ বাঁশিটা হাতে নিয়ে নাড়ালো। তাহলে বাজাও। ব্যাস এইটুকুই? বিভা মাথা নাড়ালো। যুবক আম গাছে হেলান দিয়ে বাঁশি বাজাতে শুরু করল। বাঁশির সুরে পুরো গ্রাম যেন মুখরিত হয়ে উঠল। বিভা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল বাঁশি বাদকের দিকে। বাঁশি বাজানো শেষ হতেই যুবক বলল, হয়েছে? না, হয়নি। আজ থেকে তোমাকে প্রতিদিন আমার জন্য বাঁশি বাজাতে হবে। প্রতিদিন? না হলে আমি বাবা মশাইকে বলে দেব। দিনের পর দিন এভাবেই যেন ওরা আরো কাছে চলে এলো। এই তালদিঘি, এই আমবাগান যেন ওদের প্রতিটা প্রেমের মুহূর্তে সাক্ষী থেকে গেল। একদিন বিভা কৃষ্ণর কাছে আবদার করে বলে বসল, আমাকে আজকে রাতে নৌকায় চাপাবে? কৃষ্ণ প্রথমে মানা করলেও বিভার জেদের কাছে হেরে গিয়ে বলল, আজকে নয়, কালকে নিয়ে যাব তোমায়। তুমি সবার অলক্ষ্যে এই তালদিঘির কাছে অপেক্ষা করো। বিভা তাতেই সম্মতি জানালো। কৃষ্ণ সেদিনের মতো ফিরে গেল। যথারীতি পরের দিন সন্ধ্যের দিকে সবার অলক্ষ্যে বিভা বেরিয়ে পড়ল তালদিঘির দিকে। তালদিঘির তটে বসে রইল একা একা। পূর্ণিমার রাত, চন্দ্রিমার আলোয় আলোকিত চারিদিক। বিভা সেই আলোয় দেখল তালদিঘির মাছগুলো জলে ভেসে উঠে মনের আনন্দে সাঁতার কাটছে। বিভার গানের মাঝে কৃষ্ণ কখনো পেছনে এসে দাঁড়িয়েছে বিভা বুঝতে পারেনি। গানের শেষে বিভা যখন আপন মনেই বলল, কৃষ্ণ এখনো এলো না তো। কৃষ্ণ তখনই বিভার কাঁধে হাত রাখল। বিভা ভীষণ চমকে উঠে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে তালদিঘিতে পড়ে যাচ্ছিল। কৃষ্ণ ওকে শক্ত করে জড়িয়ে ধরল। বিভা প্রথমে ভয় পেলেও পরে কৃষ্ণর বাহুবন্ধনে নিজেকে আবিষ্কার করে খিলখিলিয়ে হেসে উঠল। কৃষ্ণ বিভার আঁচল টেনে বিভার মাথা ঢেকে দিয়ে বলল, খুব তাড়াতাড়ি তোমায় বউ করে নিয়ে যেতে চাই রাজকন্যা, আমার শূন্য ঘরে। আজই নিয়ে চলো না। ভয় করে যে, রাজপ্রাসাদের রাজকন্যাকে পথে নামিয়ে আনার সাহস যে আমার নেই। বিভা কৃষ্ণর মুখখানা দুই হাতের মাঝে নিয়ে বলে, তুমি যেখানে থাকবে সেটাই আমার জন্য প্রসাদ। তুমি যা খাবে সেটাই আমার প্রসাদ। কৃষ্ণ হাসল। বিভার ললাটে ললাট স্পর্শ করিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি রাজকন্যা। আমিও বাসি। লাজুক স্বরে মুচকি হাসল বিভা। তাদের এই চিরন্তন ভালোবাসার সাক্ষী থেকে গেল এই আমবাগান, এই তালগাছ, এই খোলা বাতাস, এই আকাশ, চাঁদ, তারা আর এই তালদিঘিটা। বাঁশের বেড়া ডিঙে নিয়ে ওরা জমিদার বাড়ি থেকে বেরিয়ে এলো। জমিদার বাড়ি থেকে বেরিয়ে এসে বিভা জোরে একটা শ্বাস নিল। বাবা দাদাদের সাথে ছাড়া কখনো এই জমিদার বাড়ির বাইরে জীবন দেখা হয়নি তার। বাবা দাদাদের আদরের রাজকন্যা সে, কখনো একা ছাড়ে না। মাঝে মধ্যে ভীষণ দম বন্ধ লাগে বিভার। কৃষ্ণ যেন ওর জীবনে সব বাঁধন ছেঁড়া ভালো লাগা, ওর শান্তিতে নিঃশ্বাস ফেলার জায়গা। রাতের আঁধারে দুই কিশোর কিশোরী ছুটে চলল নাম না জানা সেই নদীর দিকে। নদীর ঘাটে নোঙর ফেলে নরেন মাঝি নৌকোয় শুয়ে আছে। ঘুম আসছে না চোখে। এই নৌকোয় তার ঘর, বিয়ে থা করেনি। বিভার মুখ ঢেকে কৃষ্ণ নরেন মাঝির কাছে গিয়ে বলল, নদী ঘুরবো নরেন কাকা, যাবে তুমি? নরেন মাঝি চমকে উঠল। এই সময় কে এলো? তাড়াতাড়ি উঠে বসে লণ্ঠনখানা উঁচিয়ে কৃষ্ণর মুখে তুলে ধরল। কৃষ্ণকে চিনতে পেরে জিজ্ঞেস করল, ও কানাই, এত রাতে কি খবর? পাশেই বিভাকে দেখে আবার জিজ্ঞেস করল, ও কানাই, এই বুঝি তোমার রাধা?
হ্যাঁ গো কাকা। তা তোমার রাধা মুখ লুকিয়ে কেন? লজ্জা পাচ্ছে বুঝি? হ্যাঁ কাকা, আমার রাধা খুব লাজুক কি না? কৃষ্ণের কথায় নরেন মাঝি হেসে উঠল। কৃষ্ণ নৌকোয় উঠে হাত বাড়িয়ে দিল তার রাধার দিকে। রাধা পরম ভরসায় কৃষ্ণর হাত ধরে নৌকায় উঠে এলো। শাড়ির আঁচলটা ভালোভাবে মুখে ঢেকে কৃষ্ণের পাশে বসল। নরেন মাঝি নৌকোর কিনারে বসে ভাটিয়ালি গান ধরল। কৃষ্ণ ফিসফিস করে কিছু জিজ্ঞাসা করাতে বিভা লাজুক হেসে মাথা নাড়ল। জ্যোৎস্না আলোকিত রাত্রে নদীর জলে ভাসমান নৌকায় তিনটে মানুষের আবছায়া। মাঝি দাঁড় বাইছে আর ভাটিয়ালি গান গাইছে, এবং প্রেমিক যুগল দিন দুনিয়া ভুলে গিয়ে হারিয়ে গেছে নিজেদের চোখের মাঝে। মধ্যরাতে ঘুমটা ভেঙে গেল আমার। ঘুম চোখে চোখ মেলতেই চোখের সামনে একটা বিভৎস ছায়ামূর্তি দেখে ভীষণ রকম চমকে উঠলাম। সেই ছায়ামূর্তির পুরো মুখ পচে গেছে, সারা মুখে ছোট ছোট গর্ত, চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ভীষণ ভয় পেয়ে চিৎকার করে হাত পা ঝিকতে ঝিকতে উঠে বসলাম। আমার চিৎকার শুনে সুদর্শনের ঘুমটাও ভেঙে গেল বোধহয়। তরাক করে উঠে বসে আশেপাশে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? হ্যাঁ? আমি হঠাৎ সুদর্শনের গলার আওয়াজ শুনে পিটপিট করে চাইলাম। সুদর্শন বালিশের পাশে রাখা ফোনটা নিয়ে ফ্ল্যাশ লাইট আমার মুখের ওপর ফেলল। হঠাৎ চোখে এসে আলোর ঝলক পড়তেই চোখ দুটো নিজ স্বভাবসুলভ ভঙ্গিতে বন্ধ হয়ে গেল। ধমকে বললাম, কি করছিস? ও সরি। সুদর্শন আলোটা সরিয়ে নিয়ে আবার জিজ্ঞেস করল, কি হয়েছে? হ্যাঁ? গভীর খেয়ালে হারিয়ে গিয়েছিলাম আমি। হঠাৎ এরকম কিছু দেখার কারণ বুঝলাম না। বোধহয় সন্ধ্যায় নিতাই কাকার বলা কথাগুলোর এফেক্ট পড়েছে আমার ওপর, নইলে এই আধুনিক যুগে দাঁড়িয়েও ভূত প্রেতে বিশ্বাস করতে হবে নাকি? সুদর্শনের কথায় আমতা আমতা করে বলে উঠলাম, না কিছু না। হঠাৎ একটা দমকা হাওয়া পুরনো দিনের কাঠের জানলা ভেদ করে ঘরে ঢুকে পড়ল। এরকম ঝোড়ো হাওয়াই আমাদের শরীরের রক্ত মাংস ভেদ করে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সুদর্শন কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ওই জানলাটা খুললো কিভাবে? আমি সুদর্শনের ভীতু চেহারা দেখে বললাম, আরে হাওয়ায় খুলে গেছে, এত ভয় পাওয়ার কি আছে? সুদর্শন আশেপাশে তাকিয়ে বলল, না কিছু না, খুব ঠান্ডা লাগছে, জানলাটা দিয়ে। যদিও বিছানা ছেড়ে নামার ইচ্ছে আমার ছিল না, কিন্তু যাব না বললেই সুদর্শন ভূতের ভয় পেয়েছি বলে খ্যাপাবে। ও তা মনের ওপর জোর দিয়ে কম্বলের তলা থেকে বেরিয়ে দেওয়ালের কাছে গিয়ে বাল্বের সুইচটা টিপলাম। আলোটা দপ করে জ্বলে উঠে হঠাৎ করেই নিভে গেল। পরক্ষণেই আবার জ্বলে উঠল, আবার নিভল। সুদর্শন ভীষণ ভয় পেয়ে আমার নাম ধরে চিৎকার করে উঠল। আমিও ভয় পেয়েছি, তবুও ভয়টা লুকিয়ে রেখে বললাম, কি হয়েছে? এমন চিৎকার করছিস কেন? আরে আলোটা বারবার জ্বালাচ্ছিস নেবাচ্ছিস কেন? আরে ফরগেট ইট, দাঁড়া আমি গিয়ে জানলাটা তাড়াতাড়ি বন্ধ করি বলে সেদিকে পা বাড়াতেই দাঁড়িয়ে পড়তে হলো। সুদর্শন বিভৎস চিৎকার করে বিছানা থেকে পড়ে গেছে। আমি তাড়াতাড়ি সুদর্শনের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এই কি হয়েছে? সুদর্শন আমাকে কাছে পেয়ে আমার হাত শক্ত করে ধরে বিছানার দিকে ইশারা করে বলল, ওখানে। হ্যাঁ হ্যাঁ, ওই ওখানে ওখানে নিশ্চয়ই কিছু আছে। মানে? জানিস, একটা হাত, ঠান্ডা হাত আমার কাঁধে অনুভব করেছি আমি। আলোটা তখনও জ্বলছে নিভছে। আমি সুদর্শনের কথা শুনে নিজেও ভয় পেয়েছি। কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না, বিছানাতেও কিছু দেখতে পেলাম না। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বললাম, কি বলছিস এসব? এই ঘরে আমরা দুজন ছাড়া কেউ নেই, কে তোর কাঁধে হাত রাখবে? ও আমার কথা শুনে ভীষণ রেগে গিয়ে বলল, আমি কি তবে মিথ্যে বলছি? তখনও তো আয়নায়। কথাটা বলতে গিয়েও থেমে গেল। আমি কিছু বুঝতে না পেরে ওর মুখের দিকে তাকাতেই বলল, কিছু না। আমি ওর কাঁধে দুবার চাপড় মেরে বললাম, আরে চিন্তা করিস না, এসব কিছুই না। তখন নিতাই কাকা আমাদের উল্টোপাল্টা বলে ভয় দেখিয়েছিল, এখন তারই সাইড এফেক্ট পড়ছে আর কি। তাছাড়া অন্যদিন নিতাই কাকা এখানে থাকে, কিন্তু আজ নেই, তাই আরও বেশি ভয় লাগছে। ভূত বলে কিছু হয় না, এগুলো মানুষের মনের ভয়। তুই বিছানায় উঠে বস, আমি জানলাটা লাগিয়ে দিয়ে আসি। বস। এই না, দাঁড়া, আমিও তোর সাথে যাব। সুদর্শন আমার হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। আমি হেসে ফেললাম সুদর্শনের কাণ্ড দেখে। খুব ভয় পেয়ে গেছে,
জানলার কাছে জানলা লাগাতে গিয়ে নজরে গেল বিরাট তালদিঘিটা। এই ঘরের জানলা থেকে দেখা যায় দিঘিটা। জ্যোৎস্নালোকিত রাতে তালদিঘিটা যেন চন্দ্রিমার আলোয় সেজে উঠেছে। রূপ ঠিকরে বেরিয়ে আসছে, নজর ফেরানো যায় না। তালদিঘির রূপে মোহিত হয়ে আমি সেদিকে তাকিয়ে রইলাম। হঠাৎ সেই তালদিঘির জল থেকে সাদা রঙের শাড়ি পরে এক অপরূপা নারী ধীর পায়ে উঠে এলো। দেখে মনে হচ্ছে যেন ভগবান ইন্দ্রের রাজসভার কোনো অপ্সরী পৃথিবীতে পদার্পণ করেছে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম সেই নারীর দিকে। সেই নারী তালদিঘির জল থেকে উঠে তালদিঘির পাড়ে বসল, শাড়ির আঁচল মাটিতে গড়িয়ে পড়ল। আবার সুদর্শনের চিৎকার পাওয়া গেছে। আমি চমকে তৎক্ষণাৎ পাশে তাকিয়ে দেখলাম সুদর্শন নেই। চিৎকারটা ঘরের বাইরে থেকে আসছে। আমি কোনো কিছু না ভেবে ঘর ছেড়ে বেরিয়ে এলাম। ঘরের আলোটা জ্বালানোর সময় ফোনটা ভাগ্যিস নিয়েছিলাম। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সুদর্শনের নাম ধরে ডাকতে আরম্ভ করলাম, কিন্তু সুদর্শনের কোনো সাড়া পাওয়া গেল না। এই পুরো বাড়িতে আমি একা। বাড়িটা যেন আমাকে গোগ্রাসে গিলতে চাইছে। আমি সুদর্শনের উদ্দেশ্যে বললাম, এই সুদর্শন, কোথায় তুই? দেখ, এভাবে আমার ভয় দেখাবি না, পরে কিন্তু তোর কপালে খুব দুঃখ আছে। প্লিজ সুদর্শন, বেরিয়ে আয়। কোথায় আছিস? সুদর্শনের কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ করে নূপুরের শব্দ পাওয়া গেল। আমি দাঁড়িয়ে পড়লাম। নূপুরের শব্দ থেমে গেল। আমি অনুভব করলাম আমার পাশে কেউ যেন দাঁড়িয়ে আছে। আমি দুকদম এগিয়ে গেলাম। লক্ষ্য করলাম কেউ আমার সাথে দুকদম এগিয়ে গেল। আমি ভীষণ চমকে উঠে সেদিকে ফোনের ফ্ল্যাশ লাইটটা ফেলে জিজ্ঞেস করলাম, কে? কোনো সাড়া পাওয়া গেল না। আমি হাত বাড়িয়ে কাউকে ছুঁতে চাইলাম, কিন্তু কেউ নেই। আমি আরও কয়েক কদম পিছিয়ে গেলাম। আবারও অনুভব করলাম কেউ আমার সাথে সাথে পিছিয়ে গেল। আমি এবার সত্যি ভীষণ ভয় পেয়েছি। জোরে চিৎকার করে বলে উঠলাম, কে? সামনে এসো। সুদর্শনের গলার আওয়াজ না, কিন্তু গলার আওয়াজটা এত ক্ষীণ কেন? আমি জিজ্ঞেস করলাম, সুদর্শন, কোথায় তুই? আমি এখানে। সিঁড়ির নিচ থেকে শব্দটা আসছে। আমি সিঁড়ি বেয়ে তৎক্ষণাৎ নেমে গেলাম। ফোনের ফ্ল্যাশ লাইটটা চারদিকে ফেলে আবার ডাকলাম, সুদর্শন, তুই কোথায়? শেষের সিঁড়িতে আসতেই পায়ে কিছু একটা লাগলো। আমি ভীষণ চমকে পিছিয়ে গিয়ে ফোনের ফ্ল্যাশ লাইটটা তার উপর ফেললাম। ফোনের ফ্ল্যাশ লাইটটা সেই বস্তুটার উপর পড়তেই আমি ভীষণ ভয়ে ওখানে বসে পড়লাম। ফোনটা হাত থেকে পড়ে গেল। নিজেকে কিছুটা ধাতস্থ করে ফোনটা তুলে সুদর্শনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম রক্তাক্ত অবস্থায় সুদর্শন পড়ে রয়েছে। কপাল ফেটে গল গল করে রক্ত পড়ছে। আমি সুদর্শনের গালে চাপড় মেরে ডাকলাম, এই এই সুদর্শন, এই তোর এই অবস্থা কিভাবে হলো? এই সুদর্শন প্রথমে কোনো সাড়া দিল না। আমি ভাবলাম জ্ঞান হারিয়েছে। আমি জোরে সুদর্শনের গালে 2 চাপড় মেরে ডাকলাম, সুদর্শন, এই সুদর্শন, এই। সুদর্শন এবার খুব ক্ষীণ গলায় বলে উঠল, ও এখানে কেউ আছে, এখানে কেউ আছে। হ্যাঁ ভাই, এখানে কেউ একজন আছে। আমিও তার টের যে পেয়েছি, কিন্তু এই কথাটা সুদর্শনকে কিভাবে বলবো বুঝতে পারলাম না। অবশ্য আমাকে বলতে হলো না। হঠাৎ সারা ঘরে প্রতিটা জিনিস ভীষণভাবে কাঁপতে লাগলো, যেন মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। আলোগুলো নিজে নিজে বারবার জ্বলছে নিভছে। আমি এবং সুদর্শন দুজনেই যে ভীষণ ভয় পেয়েছি তা বলার অপেক্ষা রাখে না। সুদর্শন ওই আহত অবস্থায় উঠে বসতে গিয়ে বুঝলো ওর পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে। আমি কিছুটা সাহস জোগাড় করে বললাম, কে এখানে আছে? এসব কেন করছে সে? কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমরা দুজনে তখন ভয়ে কাঁপছি। কিন্তু তাহলে নিতাই কাকার কথা মতো কি সত্যি এই বাড়িতে ভূত আছে? তাহলে গত 2 দিন কেন কারোর আভাস পাইনি? আজ হঠাৎ করেই কেন আমাদের সাথে এমন ঘটছে? আজকেই আমাদের শেষ দিন। এই সব কথা ভাবতে ভাবতে কখন সকাল হয়ে গেছে বুঝতে পারিনি। ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথে সব কিছু থেমে গেল। আমরা 2 বন্ধু তখনও সিঁড়ির নিচে ভয়ে পুতুলের মতো বসে আছি। হয়তো অপেক্ষা করছি মৃত্যুর, কিন্তু না, কোথায় মৃত্যু? পাখির কিচিরমিচির ডাকে আমাদের ঘোর ভাঙল। আমাদের মনে হলো যেন ঘুম ভাঙল। ঘরের অবস্থা একদম স্বাভাবিক। দেখে মনে হচ্ছে না যে কাল রাতে এই ঘরের মধ্যে ভূমিকম্প হয়ে গেছে। শুধু পরিবর্তন হয়নি সুদর্শনের ভেঙে যাওয়া পা এবং কপালের ক্ষতর। ওর দিকে তাকিয়ে ওকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। বুঝলাম জ্ঞান হারিয়েছে। দুপুরের দিকে সুদর্শনের বাড়ির সকলে এসে উপস্থিত হলো।
মানে সুদর্শনের বাবা, মা, বোন, কাকা, কাকিমা এবং খুড়তুতো দাদু। সুদর্শনের অবশ্য তখন চিকিৎসা হয়েছে। নিতাই কাকাই ডাক্তার ডেকে এনেছিল, আর এসেই সে কাণ্ড দেখে বলেছিল, আমি ঘরের দরজা জানলা খুলে রাখতে বারণ করেছিলাম তোমাদের, তবুও কেন খুলে রেখেছিলে? আমি অবশ্য জিজ্ঞেস করেছিলাম, নিতাই কাকা এসব কেন বলছো? এটা তো একটা অ্যাক্সিডেন্টও হতে পারে। এখনো আপনাদের এমন মনে হয় বাবু? আপনারা বুঝতে পারছেন না, সে খুব রেগে আছে। না হলে এত বছর ধরে সে কারো ক্ষতি করেনি। মানে আমরা হঠাৎ কি করলাম যে রেগে গেল? আমি ভালো বলতে পারবো না, ছোটবাবুকে জিজ্ঞেস করে নিও। তবে আপনাদের বাড়ির লোক যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা আমার বাড়িতেই থাকুন। তা কি করে হয়? তুমি বরং এখানে থাকো, আর চিন্তা করো না, ভূত নিশ্চয়ই দিনের বেলাতে আসবে না। তাছাড়া আমি এই অবস্থায় যাবই বা কী করে? নিতাই কাকা অবশ্য নিমরাজি হয়েছিল থাকার জন্য। এই ভূতের ব্যাপারটা আমার মাথায় তখনও ঢুকছে না। এই যুগেও কেউ এসবে বিশ্বাস করে, কিন্তু কালকে রাতের ঘটনাগুলোকে ভুলতে পারছি না। আন্টি সুদর্শনকে খুব বকাবকি করছে অসাবধানে চলার জন্য। সুদর্শন কাল রাতের পুরো ঘটনাটা বাড়ির লোককে জানিয়েছে। আমি অবশ্য ওদের বাড়ির আলোচনায় না থাকার জন্য বেরিয়ে এসেছিলাম খাতা কলম নিয়ে। হাঁটতে হাঁটতে কখন দিঘির কাছে চলে এসেছি জানি না, তবে দিঘির পাড়ে বসে পড়লাম। একটা গল্পের প্লট কাল থেকে মাথায় ঘুরছে। এটা এখন লিখে ফেললে মন্দ হয় না, নেক্সট ইয়ার বইমেলায় বই হিসেবে বের করলে কেমন হয়। ও, অনলাইনে আমার লেখালেখির একটু আধটু নাম আছে। খাতা কলম নিয়ে বেশ কিছু দৃশ্যপট লিখে নায়ক এবং নায়িকার নাম রাখলাম কৃষ্ণ এবং বিভাবরী। শেষ দৃশ্যপট এখনও ভাবা হয়নি, তবে প্রথম যতটুকু ভাবা হয়েছে সেটাই লিখে রাখতে হবে। তুমি এখানে নবারুন্দা? মাম্মা, পাপা, নবারুন্দাকে পাওয়া গেছে। সুদর্শনের বোন সর্বরীর গলার আওয়াজ শুনে চমকে উঠলাম। খাতা কোনো রকমে সোয়েটারের আড়ালে লুকিয়ে নিয়ে বললাম, তুই এখানে কি করছিস? বাড়ির সবাই তোমাকে খুঁজছে, পাপা ডাকছে তোমায়। ও চল তাহলে, আঙ্কেল কি বলছে দেখি। আচ্ছা, তুমি এখানে কি করছিলে? কোনো গল্প লিখছিলে বুঝি? নতুন কোনো গল্পের প্লট পেয়েছো বুঝি? আমি ব্যাপারটা লুকোতে চেয়েছিলাম, কিন্তু এই মেয়েটার চোখে ফাঁকি দেওয়া যায় না। মেয়েটা ঠিক আমার পকেট থেকে খাতাটা বের করে নিয়ে খুলে দেখল। আমি কেড়ে নিতে গেলে কিছু দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এখন পাবে না, আমি দেখব। আরে আমি এখনো কিছু লিখিনি, খাতাটা দে। মেয়েটা অবশ্য ততক্ষণে দৌড়ে চলে গেছে। খবর তা আর কি করার। আমিও দিঘির দিকে তাকিয়ে বিড়বিড় করে বললাম, এখন আসি বুঝলে, যদি এখানে থাকা হয় তাহলে আবার আসবো। সেদিনটা কোনো মতে কাটলো। আঙ্কেল আন্টিরা সেদিনই বাড়ি যেতে চাইলো আমাদের নিয়ে। যাওয়ার ইচ্ছে না থাকলেও আমরা রাজি হলাম। কিন্তু সেদিন বিকেল থেকে পৃথিবী কাঁপিয়ে তুমুল বৃষ্টি শুরু হলো। আমাদের যাওয়া ক্যান্সেল করতে হলো, কারেন্ট নেই। নিতাই কাকা লণ্ঠন জ্বালিয়ে দিয়েছে। আমি খাতা কলম নিয়ে ব্যালকানির চেয়ারে বসে রয়েছি। বসে থাকতে থাকতে কখন চোখ লেগে গেছে মনে নেই। আমি অনুভব করলাম ঘুমের অতলে তলিয়ে যাচ্ছি। কেউ আমার গালে তার ঠান্ডা দুটো হাত রেখেছে। আমি সরিয়ে দিতে চাইলেও পারছি না। আমার পুরো শরীর অসাড় হয়ে আসছে। আমি অনুভব করলাম আমার পুরো শরীর ভীষণ ব্যথা করছে। মুখ দিয়ে রক্ত বমি হচ্ছে বারবার, কপাল মাথা ফেটে রক্ত পড়ছে। আমার থেকে কিছুটা দূরে বসে কেউ অসহায় হয়ে কাঁদছে। আমি চাইছি তার চোখের জল মুছিয়ে দিতে, কিন্তু পারছি না। আমার চারপাশে লেঠেল, বিশাল তাদের চেহারা, তাদের লাঠির আঘাতে আমার এরকম অবস্থা। হঠাৎ কেউ একজন সেই লেঠেলদের কাছ থেকে লাঠি কেড়ে নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমার মুখোমুখি ছটফট করতে থাকা মেয়েটা বারবার বলছে, বাবা মশাই, ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই বাবা মশাই, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মেয়েটার গালে এক চড় পড়ল। কেউ একজন বলছে, চুপ, একদম চুপ। তোকে স্বাধীনতা দিয়ে আমরা মাথায় তুলেছি, আগেই বিয়ে দেওয়া উচিত ছিল তোর। দুটো পাখনা গজিয়েছে তাই না? এই 2 পয়সার ছোকরা তোকে কি দিয়ে বশ করেছে? কতদিন ধরে তোদের এই মেলামেশা চলছে, আমাদের মান সম্মানের কথা একবারও মনে পড়েনি তোর? এই জন্য তোকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছি এতদিন ধরে। লজ্জা করছে না তোর? লজ্জা করছে না? আবার বড় বড় কথা বলা হচ্ছে। ছোটদা, ছোটদা দয়া করে ওকে ছেড়ে দে, আমি তোদের সব কথা শুনবো। ওকে ছেড়ে দে ছোটদা, ওকে ছেড়ে দে। অসহায় হয়ে মেয়েটা বারবার বলছে, বারবার তার পরিবারের মানুষগুলোর কাছে ছুটে যাচ্ছে আমাকে বাঁচানোর জন্য। আমার ভীষণ কষ্ট হচ্ছে। মেয়েটার বর্দা মেয়েটাকে একটা চড় মারলো। মেয়েটা ছিটকে পড়ে গেল। মেয়েটার বর্দা মেয়েটার ছোটদাকে উদ্দেশ্য করে বলল, ওকে নিয়ে যা। মেয়েটা প্রতিবাদী কণ্ঠে বলে উঠল, আমি যাব না,
আমি কোনো অন্যায় করিনি। মেয়েটার ছোটদা মেয়েটার চুলের মুঠি ধরে বলল, চুপ, একদম চুপ। এত বড় অন্যায় করেও এত বড় বড় কথা মুখ দিয়ে বেরোচ্ছে কিভাবে তোর? মেয়েটা গিয়ে পড়ল বাবার পায়ে, অনুনয় বিনয় করতে লাগলো আমাকে ছেড়ে দেওয়ার জন্য। না বাবা মশাই, আমি কৃষ্ণের সাথে ভালো থাকবো। আমি রাজরানী হতে চাই না বাবা মশাই। মেয়েটাকে ওর বাবার পায়ের কাছ থেকে ছিনিয়ে টেনে নিয়ে গিয়ে ঘরের দিকে নিয়ে যেতে গেল। আবারও ভীষণ চিৎকার। মেয়েটা ঘুরে তাকালো, দেখলো মেয়েটার বাবা আনন্দমোহন ঘোষালের হাতে রক্তাক্ত লাঠি। আমি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছি, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছি। আনন্দমোহন ঘোষালের চোখে মুখে আমার রক্তের ছিটে, চোখে মুখে ভীষণ ঘৃণা। ক্রোধের সঙ্গে বড় ছেলেকে বললেন, মালটাকে নিয়ে গিয়ে পুঁতে দে। আমার তখনও জ্ঞান আছে, তবে ক্রমশ মৃত্যুর মুখে তলিয়ে যাচ্ছি তা আমি বুঝতে পারছি। আমার দেহটাকে তুলে নিয়ে গিয়ে সেই আম গাছের নিচে কবর দেওয়া হলো, যেখান থেকে আমি বিভাকে ভালোবেসেছিলাম। আমার বিভাকে ভালোবেসেছিলাম। না! প্রচণ্ড জোরে শ্বাস নিতে নিতে আমি চোখ খুললাম। চোখ খুলে দেখলাম সর্বরী আমার মুখের ওপর ঝুঁকে পড়েছে, বারবার ডাকছে। এই নবরুণদা, কি হয়েছে তোমার? কখন থেকে ডাকছি তুমি সাড়া দিচ্ছ না। এখানে বসে বসে এভাবে কে ঘুমায় শুনি? যাও ঘরে গিয়ে ঘুমাও। আমি সর্বরীর দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম, তারপর হঠাৎ করে উঠে গেলাম। সর্বরী আমার হাত টেনে ধরে বলল, কোথায় যাচ্ছ? আমি ভয়ঙ্কর দৃষ্টিতে সর্বরীর দিকে তাকালাম। সর্বরী ভয় পেয়ে আমার হাতটা ছেড়ে দিল। আমি সোজা হাঁটতে শুরু করলাম। সর্বরী আমার পিছু পিছু আসতে আরম্ভ করলো। আমি এই বৃষ্টির মাঝেই ঘর ছেড়ে বেরিয়ে এলাম। সর্বরী তখনও আমার পিছু পিছু আসছে। আমি হাঁটতে হাঁটতে তালদিঘি পেরিয়ে আমবাগানে এসে দাঁড়ালাম। যেখানে আম গাছটা ছিল সেখানে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। জল জমে গিয়ে মাটি আলগা হয়ে গেছে। পাগলের মতো হাত দিয়ে মাটি খুঁড়তে লাগলাম। এই নবরুণদা, কি করছো? কেন এমন করছো? কখন থেকে ডাকছি তো তোমায়, সাড়া দিচ্ছ না কেন? সর্বরী আমার হাত ধরে আমাকে থামাতে চাইল, কিন্তু আমি থামলাম না। উল্টে সর্বরীকে ঠেলে ফেলে দিয়ে ওর দিকে রক্ত লাল করা দৃষ্টিতে তাকিয়ে ভয়ঙ্কর গলায় বললাম, একদম আসবি না আমার কাছে। আমাকে মেরে ফেলেছে, ওরা আমাকে মেরে ফেলেছে। আমাকে মেরে এখানে পুঁতে দিয়েছিলাম। আমার কথায় সর্বরী ভীষণ ভয় পেয়ে গিয়ে চিৎকার করে উঠল। মেঘ চমকাচ্ছে। হঠাৎ একটা আলোর ঝলক এসে সর্বরীর মুখে এসে পড়তেই আমার পুরো পৃথিবী যেন থমকে গেল। হুবহু বিভার প্রতিচ্ছবি। আমি কেমন যেন শান্ত হয়ে গেলাম। সর্বরী আমার উগ্র মূর্তি দেখে ভীষণ ভয় পেয়ে চিৎকার করছে। আমাকে ছেড়ে ছুটে গেল বাড়ির দিকে। আমি দেখলাম সবাই ছুটে আসছে আমার দিকে। আঙ্কেল এসে আমার দুবাহু আঁকড়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি আঙ্কেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জ্ঞান হারালাম। পরের দিন জ্ঞান ফিরতে লক্ষ্য করলাম আমি বিছানায় শুয়ে আছি। মাথাটা ভীষণ ব্যথা করছে। পাশের চেয়ারে সুদর্শন বসে আছে। আমায় জাগতে দেখে হেসে বলল, যাক, অবশেষে জ্ঞান ফিরল। কি হয়েছে আমার? তুই জানিস না? আমি মাথা নাড়লাম, অর্থাৎ জানি না। এমন সময় আন্টি একজন বৃদ্ধকে নিয়ে ঘরে ঢুকলেন। কি শান্ত স্নিগ্ধ মুখখানা। আমার দিকে দেখিয়ে বললেন, ওই তো ঠাকুর মশাই। ঠাকুরমশাই আমার দিকে তাকিয়ে থাকলো। আমি মাথায় হাত রেখে আন্টিকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আন্টি? উনি কে? আন্টির বদলে ঠাকুরমশাই জবাব দিলেন, তুমি কি সুস্থ বোধ করছো? আমার কি হবে? আন্টি সুদর্শন ঠাকুরমশাইয়ের দিকে তাকালে। ঠাকুরমশাই বললেন, ওর কিছু মনে নেই, মনে থাকার কথাও নয়। যে আত্মা ওকে নিজের আয়ত্তে এনেছিল সেই আত্মা ভীষণ শক্তিশালী। আত্মা? হ্যাঁ, এই বাড়িতে কারোর নাকি একটা আত্মা রয়েছে। মজা করছিস? সুদর্শন মাথা নাড়ালো। আমার মাথাটা ভীষণ ব্যথা করে উঠল। আমি হঠাৎ নিজের চরিত্র পরিবর্তন করে ঠাকুরমশাইকে বলে উঠলাম, তুমি এখানে এসেছ? এই পাপীদের বাঁচাতে এসেছ? পারবে না, কেউ পারবে না,
কেউ বাঁচাতে পারবে না। আমি সবাইকে শেষ করে দেব। ঠাকুরমশাই নিজের পাত্রে রাখা গঙ্গা জল আমার উপর ছিটিয়ে দিয়ে বলল, কে তুই? ওর শরীরে কেন এসেছিস? আমি ব্যথায় চিৎকার করে উঠলাম, বলবো না। বলবি না? না। বল বলছি। আবারও ওই গঙ্গার জল ছিটিয়ে দিতে আমি ব্যথায় কাতরে উঠলাম। দাঁতে দাঁত কামড়ে বললাম, আমি কে? শঙ্করকে জিজ্ঞেস কর। তুই কেন এই ছেলেটির শরীর দখল করেছিস? কেন করব না? ও কৃষ্ণ, ও আমার। আমি ওর শরীর দখল করতেই পারি। সুদর্শন আন্টি দুজনেই ভয় আমার থেকে দূরে সরে গেছে। ঠাকুরমশাই কয়েকজনকে ডেকে আনলো ঘরের ভেতর। আরও কয়েকবার গঙ্গার জল ছিটিয়ে দিতেই আমি যন্ত্রণা সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। অবশ্য সম্পূর্ণ জ্ঞান হারাইনি। আমি শুনতে পেলাম সুদর্শনের খুড়তুতো দাদু হঠাৎ করেই বলে উঠল, আমি জানি ও কে। কে? ও বিভা। আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্যে এসেছে। পিসিমণি? কিন্তু কিন্তু কাকা এতদিন পর কেন? দাদু দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না। সুদর্শন ওর দাদুকে জিজ্ঞেস করলো, বিভা মানে? বাবা, ওনার নাম তো কখনো শুনিনি। অনিমেষ আঙ্কেল দীর্ঘশ্বাস ফেলল, শঙ্করমোহনের দিকে তাকালো, খানিকটা ইতস্তত করে বলল, আমার পিসিমণি। কিন্তু তোমার পিসিমণি ছিল সেটা তো কখনো শুনিনি। শঙ্করমোহন আক্রোশের সঙ্গে বলল, কি করে বলবো? বিভা আমাদের মান সম্মান সব ডুবিয়ে দিয়েছিল, তাই তো আমরা ওকে একেবারে ত্যাগ করে দিয়েছিলাম। অনিমেষ আঙ্কেল দীর্ঘশ্বাস ফেলে বললেন, কাকা, তুমি এখনো নিজের জেদ নিয়েই থাকবে? তোমাদের এই জাত পাত উঁচু নিচু বাজ বিচারের জন্য আমাদের এত বড় পরিবারটা পুরোটাই ধ্বংস হয়ে গেছে। পিসিমণির অভিশাপে তুমি সারা জীবন নিঃসন্তান থেকে গেলে। বাবা সারা জীবন শুধু আফসোস করে গেল। দাদু আফসোস করতে করতে মারা গেল। তবুও তুমি তোমার জেদ ছাড়বে না। কি বলতে চাইছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওর সাথে নবারুণের কি সম্পর্ক? ঠাকুরমশাই অনিমেষ আঙ্কেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি সব কথা খুলে বলো আমায় অনিমেষ। দেখো, পুরো ঘটনা না জানলে আমি কিছুই করতে পারবো না। আপনি জ্ঞানীগুণী মানুষ ঠাকুরমশাই, আমরা আপনাকে ভরসা করি। আমরা জানি এই বিপদ থেকে আপনারা আমাদের উদ্ধার করবেন, তাই আপনাকে সব কথাই খুলে বলবো। কাকা এইসব কখনো বলবে না আপনাদের। ওনার কাছে আজও এই বাড়ির ঐতিহ্য বড়, এখনও কোনো অনুশোচনা নেই। তাছাড়া বলবেই বা কী করে? এই বাড়ির করা পাপগুলো বেরিয়ে আসবে না তাহলে? এই গল্পটা আমার পিসিমণির আর ওই তাল দিঘির। এই তাল দিঘির ব্যবহার এমনি এমনি বন্ধ করা হয়নি। ওই তাল দিঘিতেই যে আমার পিসিমণি আত্মহত্যা করেছিল, এই তাল দিঘিটা তো পিসিমণি জন্ম হতেই তৈরি করেছিল দাদামশাই। দাদামশাইয়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল একটা কন্যা সন্তানের। ঠাকুমারও খুব আদরে ছিলেন পিসিমণি। পিসিমণিকে ওখানে স্নান করানোর জন্যেই তো এই দিঘির জন্ম। জন্মের পর থেকে পিসিমণির সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গিয়েছিল এই দিঘির। পিসিমণি বেড়ে ওঠার সাথে সাথেই এই দিঘিও যেন বেড়ে উঠেছিল। দিনের বেশিরভাগ সময়টা এই দিঘিতেই কাটাতো পিসিমণি। এখানেই তো ওই কৃষ্ণ নামে ছেলেটির সাথে দেখা পিসিমণির। সেই কৃষ্ণ নামে ছেলেটি নিজের ছলে বলে কৌশলে পিসিমণিকে নিজের প্রেমের জালে জড়িয়ে নিয়েছিল। ভেবেছিল পিসিমণিকে বিয়ে করতে পারলেই জমিদার বাড়ির জমিদারিত্ব ভোগ করতে পারবে। দাদুভাইও পিসিমণিকে কম জমি জমা দেবে না, কিন্তু তা হতে দেয়নি দাদুভাই এবং বাবা কাকারা। ওনারা পিসিমণির সাথে ওই কৃষ্ণর প্রেমের সম্পর্কের কথা জানতে পেরেই লেঠেল দিয়ে ধরে এনেছিল ছেলেটিকে। বারবার হুমকি দিয়েছিল পিসিমণিকে ছেড়ে দিতে, কিন্তু কৃষ্ণর সাহস কম ছিল না, পিসিমণিকে ছাড়তে চায়নি। তখন দাদুভাই কৃষ্ণকে ভয় দেখানোর জন্য লেঠেলদের বলেছিল কৃষ্ণকে কয়েক ঘা মারতে, কিন্তু ঘটনাটা এতটা প্রসারিত হবে কেউ বুঝতে পারেনি।
লেঠেলেরা ছোকরাকে এত মারার পরেও কৃষ্ণ পিসিমণিকে ছাড়তে রাজি হয়নি। একসময় সেই দুর্ঘটনাই ঘটল। অগত্যা দাদুভাই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি। একজন লেঠেলের হাত থেকে একটা লাঠি নিয়ে কৃষ্ণর মাথায় জোরালো আঘাত করলেন। পিসিমণির চোখের সামনে কৃষ্ণের রক্তাক্ত দেহটা পড়েছিল। পিসিমণি খবর পেয়ে কিভাবে সেখানে পৌঁছেছিল জানা নেই, তবে যতক্ষণে পৌঁছেছে ততক্ষণে ছোকরার প্রাণ যায় যায় অবস্থা। পিসিমণি কৃষ্ণর কাছে যাওয়ার জন্য সবার কাছে আকুতি মিনতি করেছিল, কিন্তু বাবা এবং ছোটকা মিলে পিসিমণিকে আটকে রেখেছিল। পিসিমণির চোখের সামনে কৃষ্ণ মারা গিয়েছিল। সেই ঘটনাটা পিসিমণি চোখের সামনে মানতে পারেনি। নিজেও এই তাল দিঘিতে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। পিসিমণির এই আত্মহত্যা ঘোষাল বাড়ির কেউ মানতে পারেনি। দাদুভাই অসুস্থ হয়ে পড়েছিল। ঠাকুমা তো কয়েক মাস পর হার্ট অ্যাটাকে মারা গেল। দীর্ঘদিন অসুস্থতায় ভুগে দাদুভাইও মারা গেল। পিসিমণির সাথে ঘটে যাওয়া এই ঘটনার সময় আমার বয়স ওই 10 বছর, ভাই 4 বছরের। কাকার সবে বিয়ে হয়েছে। পরিবারটা যেন মুহূর্তেই ভেঙে গিয়েছিল। সব কিছু তছনছ হয়ে গিয়েছিল। দাদুভাই যখন মারা যায় তখন আমি 17 বছরের। দীর্ঘ 7 বছর টানা রোগ ভোগ করেছে। শেষ দিকে তো দাদুভাইয়ের শরীরে পতন ধরেছিল। শেষ জীবনে দাদুভাই ভীষণ আফসোস করেছিল। সবাই বলছিল ওগুলো সব পিসিমণির অভিশাপ। কাকিমার গর্ভে আসা সমস্ত সন্তান নষ্ট হয়ে যাচ্ছিল, এমনকি ভাইও মৃত্যুর মুখ থেকে জীবিত ফিরেছিল। একমাত্র আমার উপর কোনো রকম কোনো প্রভাব পড়েনি। এগুলো পিসিমণির অভিশাপ কিনা জানি না। যদি হয়ে থাকে তাহলেও পিসিমণি আমাকে ভীষণ ভালোবাসত বলেই আমার সাথে কিছু হয়নি। দাদুভাই মারা যেতে কাকাও এই অভিশপ্ত বাড়ি থেকে কাকিমাকে নিয়ে বিদায় নিল। মা মারা যেতে বাবা আমাদের 2 ভাইকে পড়াশোনার জন্য শহরে পাঠিয়ে দিলেন। এই গ্রামে আর আসতেই দিলেন না। সারা জীবন এই বাড়িতে একা একা কাটিয়েছেন আফসোস করে। কিন্তু তখন আর আফসোস করে কি হবে? সব শুনে ঠাকুরমশাই দীর্ঘশ্বাস ফেলে বললেন, বুঝলাম, সব বুঝলাম। বিভার আত্মা এতদিন ধরে শান্ত ছিল, প্রতিশোধের ভাবনাও সুপ্ত ছিল, কিন্তু ও নবারুণের মধ্যে নিজের প্রেমিককে দেখতে পেয়েছে। ফলে ওর মধ্যে জমে থাকা এতদিনের প্রতিশোধ সত্ত্বাও আবার জেগে উঠেছে। ওর প্রতিশোধ পূরণ না হওয়া পর্যন্ত ও কিছুতেই থামবে না। আমার তখন সম্পূর্ণ জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরতেই আমি দেখলাম আমার হাত পা বেঁধে রাখা হয়েছে। ঘরে কেউ নেই। আমি চিৎকার করলাম, আমাকে এভাবে বেঁধে রাখা হয়েছে কেন? আমার চিৎকার শুনে দরজা ঠেলে সবাই ঘরে ঢুকলো। সুদর্শনকে দেখে জিজ্ঞেস করলাম, আমার আমার হাত পা বেঁধে রেখেছে কেন? সুদর্শন আমাকে স্বাভাবিক দেখে আমার কাছে আসতে চাইলে ঠাকুরমশাই ওকে থামিয়ে দিয়ে বলল, ওর কাছে যেও না। সুদর্শন থেমে গেল। ঠাকুরমশাই ধীর পায়ে এগিয়ে এসে জিজ্ঞেস করল, তুমি কি কিছুই অনুভব করতে পারছো না নবারুণ? কি অনুভব করব? কিছুই অনুভব করতে পারছো না? আমার ভাবভঙ্গির পরিবর্তন হলো। বললাম, আমি ঠিক জানি না আমার কি হয়েছে। আমি 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 বুঝতে পারছি না। আপনি 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 কে? আমার সাথে কেন এমন হচ্ছে? ঠাকুরমশাই দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার মধ্যে যে আছে তাকে শুধুমাত্র তুমি শান্ত করতে পারবে। তুমি তাকে অনুভব করো, তাকে শান্ত করো, তাকে মুক্তি দাও। মানে? ঠাকুরমশাই আমার মাথায় হাত রেখে বললেন, আমি তোমার জন্য প্রার্থনা করব। আমি জানি তুমি পারবে। তুমি একটা ভালো আত্মা। সবাই ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি সুদর্শনকে ডাকলাম। ও আসতে চেয়েও পারল না। নিজে বিশাল পুজোর আয়োজন করছে।
আমি ভীষণ ছটফট করছি, এই ঘর ছেড়ে বেরোতে চাইছি, কিন্তু এই ঘর ছেড়ে আমি বেরোতে পারছি না কিছুতে। কেন এমন হচ্ছে আমার সাথে? আমি জানলা দিয়ে দেখলাম কয়েকজন আমবাগানের দিকে এগিয়ে যাচ্ছে। আমবাগানে গিয়ে যেখানে কৃষ্ণর দেহ জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল সেখানটা খুঁড়তে শুরু করেছে। ওখানের মাটি যত খুঁড়ছে তত আমার মধ্যে ছটফটানি বাড়ছে। ছটফট করতে করতে আমি এক সময় ফ্লোরের ওপর নেতিয়ে পড়লাম। আমার অন্তরাত্মাকে দেখলাম আমার মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে এক নারী। এ কি? এ তো আমার স্বপ্নে দেখা সেই স্নিগ্ধ নারী নয়, ভয়ঙ্কর তার মুখ। আমি তাকে জিজ্ঞেস করলাম, কে তুমি? আমাকে চিনতে পারছো না? কেন আমাকে আটকে রাখছো? আমাকে প্রতিশোধ নিতে দাও। তুমি কি ভুলে গেছো কিভাবে ওরা তোমাকে মেরে ফেলেছিল? আমি চিৎকার করে উঠলাম, কিছুতেই না। সেই নারী ভীষণ ক্ষুব্ধ হয়ে বলল, আমাকে আমার প্রতিশোধ নিতে দাও। আমি প্রতিশোধ চাই। কিছুতেই না। কৃষ্ণ যদি তোমাকে সত্যিই ভালোবেসে থাকতো তাহলে সে কখনোই তোমাকে এভাবে অতৃপ্ত অবস্থায় দেখতে পারতো না। বরং সে চাইতো তুমি শান্তি পাও। একজন ভালোবাসার মানুষ কখনোই চাইবে না তার ভালোবাসার মানুষটা এভাবে প্রতিশোধের আগুনে জ্বলে বছরের পর বছর ছটফট করতে থাকুক। দোষ যাদের ছিল তারা সবাই মারা গেছে, এখন যারা বেঁচে আছে তারা সবাই নির্দোষ। তুমি কিভাবে তাদেরকেও নিজের অপরাধী ভাবতে পারো? তোমার কৃষ্ণ কখনোই এটা তোমাকে করতে দিত না। তুমি প্রতিশোধের আগুনে এতটাই মত্ত হয়ে গেছো যে তুমি তোমার কৃষ্ণের কথা ভাবতে ভুলে গেছো। বিভা থমকে গেল, আমার দিকে তাকালো। ক্রমশ তার ভয়ঙ্কর রূপ পরিবর্তন হচ্ছে। আমি যাকে দেখেছিলাম সেই শান্ত স্নিগ্ধ শীতল রূপ বেরিয়ে আসছে। আমি তার দিকে এগিয়ে গেলাম, আনমনে বলে উঠলাম, আমি চাই না আমার বিভা খুনি হোক, তার হাতে কারো রক্ত লেগে যাক। আমি চাই না। তুমি মুক্ত হয়ে যাও বিভা, মুক্ত হয়ে যাও। আমি দেখলাম বিভার চোখে জল। আমি তাকে ছুঁতে চেষ্টা করলাম, কিন্তু ক্রমশ সে আমার থেকে দূরে সরে যাচ্ছে। দূরে সরতে সরতে ক্রমশ মিলিয়ে গেল। এরপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান যখন ফিরল তখন দেখলাম আমার মাথার কাছে মম পাপা বসে রয়েছে। মম আমার জ্ঞান ফিরেছে দেখে শক্ত করে জড়িয়ে ধরলো আমাকে। আমি জিজ্ঞেস করলাম, মম আমার কি হয়েছে? আমার দিকে তাকিয়ে মম বাকি সবার দিকে তাকালো, তারপর বলল, কিছু হয়নি। কিন্তু তোমরা কখন এলে? এই তো আজ সকালে। তোর কথা খুব মনে পড়ছিল সোনা। সুদর্শন আমার কাঁধ চাপড়ে বলল, সালা অবশেষে জ্ঞান ফিরল। আমাদের কি ভয়টাই না খাইয়ে দিয়েছিলিস। আমি কিছু বললাম না, কি বলতে হবে বুঝতে পারলাম না। বিছানা ছেড়ে উঠে এসে দেখলাম ঠাকুরমশাই দাঁড়িয়েছে। আমি পিটপিট করে তাকালাম তার দিকে। চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছি না। তিনি অনিমেষ আঙ্কেলকে উদ্দেশ্য করে বললেন, বিভার আত্মা মুক্তি পায়নি কৃষ্ণের জন্য। কৃষ্ণকে ওখানে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল। বিভা সেই মায়া কাটিয়ে উঠতে পারেনি। কৃষ্ণের কঙ্কাল উদ্ধার করে পুড়িয়ে দেওয়ায় বিভার আত্মাও মুক্তি পেয়ে গেছে। আর চিন্তার কোনো কারণ নেই। আপনারা নিশ্চিন্তে থাকুন। কোন বিভা? সবাই আমার দিকে তাকালো। কেন তাকালো জানি না। সর্বরীর দিকে তাকালাম। আমার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। অন্য সময় ভ্রমণের মতো আমার পেছনে ঘোরে, এখন এত দূরে কেন? আজ ফিরে যাব। সবার অলক্ষ্যে এসে তালদিঘির পাড়ে দাঁড়ালাম। দিঘির শান্ত শীতল জলে তাকালাম। আমার অবয়ব ভেসে উঠল। আমি সেই অবয়বের দিকে তাকিয়ে রইলাম। কেউ আমার কাঁধে চাপড় মারল। দেখলাম সুদর্শন। সে হেসে বলল, আবার এখানে এসেছিস? আমি মুচকি হাসলাম। সুদর্শন বলল, এই বিশ্বাস কর না বলুন, এই অ্যাডভেঞ্চার জীবনে ভুলবো না। আর যাকে ভুলবো না সেটা হলো ওই তালদিঘি। সুদর্শন জোরে জোরে হেসে উঠল। আমিও তার হাসিতে যোগ দিলাম। তালদিঘির কাছে বিদায় নিয়ে বললাম,
যদি কখনো কোনো অবেলায় তোমার কথা মনে পড়ে, তাহলে তোমায় নিয়ে লিখব আস্ত একখানা কবিতা। তুমি কি পড়বে সেই কবিতা? মনে রাখবে আমায়? এতক্ষণ তোমরা শুনছিলে ঘোষাল বাড়ির তালদিঘি, রচনা সাধনা কুণ্ডু। আজকের গল্প পাঠ তথা নবারুণের ভূমিকায় ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল আর্য, উদ্দীপন, সৃষ্টি, তৃষা, সৌমদ্বীপ, প্রভাকর, সৌমজিৎ, রুবিনা, প্রীতম, সঞ্চিতা। এই গল্পের নাট্যরূপ নির্মাণ করেছে উমা। গল্পের শব্দ সংযোজনে ছিল সুদেশনা, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ ব্যানার্জি। কেমন লাগলো আজকের গল্পটা? যদি আজকের গল্পটা তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনে ক্লিক করে দিও সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর শুনতে থাকো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে। নমস্কার, শুভরাত্রি।